চোখ বেঁধে আমরা আপনার ফাঁসি সেলে নিয়ে যেতাম। সবচেয়ে ব্রাইট অফিসারদেরকে সেদিন মেরে ফেলেছিলেন। তো লেনিন ভাই আমাকে বলে, তোমার আব্বার 25 তারিখে ফাঁসি হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। খুনি জিয়া আমাদেরকে এত বড় কঠিন শাস্তি কেন দিলেন? স্যার, স্যার কথা থেকে আজকে কজন নেব স্যার? এই জায়গা থেকে নেবেন 2 জন, আর অন্য জায়গা থেকে নেবেন বাকি 8 জন। ঠিক আছে স্যার। সার্জেন্ট সাইদুর রহমান মিয়া, আইডি 77459 আসেন। সার্জেন্ট আবুল বাশার, আইডি 77021 আপনিও আসেন। দাঁড়ান, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? 17 নম্বর ওয়ার্ডে চলেন, গেলে দেখতে পাবেন। সময়টা 1977 সাল। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ক্ষমতার কেন্দ্রবিন্দু সেনানিবাসগুলোতে তখন চলছে অস্থিরতা। এরই মধ্যে 28 সেপ্টেম্বর 156 জন যাত্রীসহ বোম্বে থেকে ব্যাংকক যাওয়ার পথে জাপান এয়ারলাইন্সের DC-8 বিমানটি সন্ত্রাসী গোষ্ঠী রেড আর্মি কর্তৃক ছিনতাই করা হয়। বিমানটি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করার পর অস্থিরতা তৈরি হয় ঢাকা সেনানিবাসে। 2 অক্টোবর তথাকথিত বিদ্রোহ দমনের নামে 3000 সদস্যকে গ্রেফতার করে নিয়ে আসা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। একদিনের প্রহসনের রায় ঘোষণার রাতেই কার্যকর করা হতো ফাঁসি। বহু শত শত, অনেকে বলে হাজার হাজার সৈনিকদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ফাঁসি দেওয়ার পরে তাদের পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়নি, যেটা সামরিক বাহিনীর নিয়মের মধ্যে, প্রচলিত নিয়মের মধ্যে পড়ে। তার পরবর্তীতে তাদের কোন জায়গায় দাফন করা হয়েছে সেটাও বলা হয়নি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না, বরং শুরু হয় বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নির্বিচারে ফাঁসির রায় শুনিয়ে হত্যা করা হয়, যাদের অনেকেই ছিলেন মুক্তিযোদ্ধা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শত্রুমুক্ত করেছিলেন বাংলাদেশকে। তাদেরই একজন মুক্তিযোদ্ধা সার্জেন্ট সাইদুর রহমান মিয়া। ফাঁসি কার্যকরের 4 মাস পর বিমান বাহিনীর পক্ষ থেকে একটি চিঠি দিয়ে তার পরিবারকে জানিয়ে দেয়া হয় ফাঁসি কার্যকর করা হয়েছে। আমার বাবাকে 2 অক্টোবর ডিউটিরত অবস্থায় ধরে নিয়ে যায়। তার 7-8 দিন পরে জেলখানা থেকে একটা চিরকুট লিখে বাবা তার নিজের হাতেই মায়ের কাছে দেয়া চিঠিতে, তাতে লেখা ছিল, এ ঘটনার জন্য আমি কিছুই জানি না, তারপরে ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। তুমি লেলিন প্রিন্সের দিকে খেয়াল রেখো, আর যদি পারো একটা কিছু সদগা দিও। এদের কোর্ট মার্শালের জন্য তাদেরকে নিয়ে যেতে হতো ক্যান্টনমেন্টে। সকালে নিয়ে যেত, বিকালের মধ্যে তাদেরকে জেলখানায় পৌঁছে দেওয়া হতো। ওখানে যে কোর্ট মার্শালের যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন পারহেপস, তিনি এসে একটা লিস্ট ধরিয়ে দিতেন আমাদের কাছে। সেই লিস্ট অনুযায়ী তাদেরকে আবার ডেকে নিয়ে আওতা হতো। রায় শোনালে যাদের ফাঁসি দেওয়া হয় তাদেরকে আমরা কন্ডেন্সারে পাঠা দিতাম, আর যাদেরকে ভিন্ন মেয়াদে সাজা হইতো তাদেরকে ওয়ার্ডে চলে যেত। বিশ বা 21 তারিখে এখানে নিয়ে আসলো। এই জেলখানে এখানে ছিলাম 4-5 খাতায় আমরা মিলাই থাকলাম, এয়ারফোর্সের লোক সবগুলাই। তো এখানে তো এক মানে অমানসিকই, আমরা তো এই পরিবেশে কখনো থাকিনি। এখান থেকে রাত্রে করতো কি, রাত্র 9টা বাজে বা 10টা বাজে, তখন আমাদের ওই যাদের ফাঁসি, প্রথম তো আমরা জানতাম না কার ফাঁসি, আমাদের মধ্যে তো সব অ্যামালগামেটেড, মিক্স করা। হারিকেন নিয়ে আসতো, মেয়া সাহেব বলতো, একজন সুবেদার, মানে জেল সুপার,
সহ আসতো, আইসা এদের নাম ডেকে নিত, নাম রাখলেই কান্নাকাটি শুরু হতো, বুঝতে পারতাম তখন আমরা। এদের কাছে খাবার পানি চাওয়া হয়েছে, প্রথম বলে যে তোরা মুতে খা, প্রস্রাব করে খা। যে মেজরের সামনে বসা ছিল মেজর বিচারক হিসাবে, সেই মেজর আমারে 3 বার থেকে 4 বার জিজ্ঞেস করছে, আপনি কি জানেন 2 অক্টোবর? আমি বলেছিলাম যে না, আমি কিছু জানি না। তখন সে আমারে বলে, যে মরতে রাজি আছেন তো সত্যি কথা কতি রাজি নেই, যান হ্যাং টু ডেথ। সাথে সাথে লাল কালি দিয়ে মৃত্যুদণ্ড লিখে দিল। তো আমরা সাধারণত রাত 12টার পরেই যে কজনের কনফার্ম হলো যে আজকে এদের ফাঁসি দিতেই হবে, তাদেরকে আমরা ফাঁসি এক্সিকিউট করতাম। তো আমরা নর্মালি ওই সময় 12টা পরেই আমরা ফাঁসিটা এক্সিকিউট করতাম। বাইশ জন সম্ভবত লোককে এক রাতে বাংলাদেশে ফাঁসি দেওয়া সম্ভব ছিল সে সময়। ওই 20 থেকে 22 জনের ফাঁসির ব্যাপারটা আমি জানি, কারণ এটা ওই অ্যামাউন্টের অতগুলো কাগজ একসাথে আসতো। এবং সাইনিং এর ব্যাপারটাও উনি যে একটা বিশেষ টাইমে সাইন করতেন তা তো না, আমরা সুযোগ বুঝে ফাঁক বুঝে যখন যেখানে আমার কাছে যদি কাগজ থাকতো আমি দিয়ে আসতাম। আমি তো খুলে দেখতাম না এটা কি। আমি বললাম, স্যার এই কাগজগুলো আপনার জন্য আছে। সামরিক সরকারের আদেশ বাস্তবায়ন করতে বাধ্য ছিলেন কারা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। জল্লাদ এরশাদুর রহমান কুমিল্লা কারাগারে নিজেই 50 জনের ফাঁসি কার্যকর করেছিলেন। ঢাকা তো নাইতো আনিয়ার স্যালাড ঢুকতো, স্যালাড নিয়ারা একটা আর্মির অফিসার আছে, গেডিট অফিসারের কাছে নিত, এটা রায়ও নিত, রায়ও নিয়ে আবার জিয়ারত আবার ঢুকে দিত স্যালাড, তো লাতিয়ে ফাঁসি দিত। তো এদেরকে আমরা লালবাগের ওসির উপর হ্যান্ড ওভার করতাম। লালবাগ ওসি তখন রাত্রে 3:30 বা 4টার দিকে ট্রাকে করে ডেড বডি নিয়ে যেয়ে তাদেরকে আজিমপুর, যেখানে আগে বলা ছিল এতটা হয়তো আগে কবর করা হতো, ওখানে যেয়ে তাদেরকে দাফন করা হতো। এবং এটা খুব গোপনীয়তা রক্ষা করতে, এবং তাদের আত্মীয় স্বজন বা কারো ভাই বা কারো মানে স্ত্রী বা স্বামী এরা কেউ জানতে পারতো না। আম্মা ঢাকা আসলেন ও প্রেগনেন্সি অবস্থায়, আয়সা যখন এয়ারফোর্সে গেলেন, যখন আব্বার নাম বলেন, আব্বার র্যাঙ্ক নাম্বার বলেন, আর আব্বার র্যাঙ্ক নাম্বার ছিল 84,542 কর্পোরাল। তখন কেউ কোনো কথা বলে না, কোনো রেসপন্স করে না, নিখোঁজই, কোনো ধরনের কেউ কোনো ধরনের খবর দিতে পারে না। একজন মানুষ যখন অপরাধ করে তখন তার মৃত দেহ তো কোনো অপরাধ করছে না, আমি তো দেহটা পাইতেছিলাম, আমার ছেলের বাবার তো কবরটা দেখতেছিল, ওইটাও আমরা দেখছি না, পাইছি না। প্রত্যেক দিন 8-10টা করে লাশ নিয়ে আসতো। আমরা সেই সূত্র ধরেই আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাদেরকে ফাঁসি দিয়েছে আজিমপুর গোরস্থানে খুঁজি। সেই সময় যারা পুরাতন মানে বাংলাদেশ হওয়ার আগে থেকে যারা কাজ করছে তাদেরকে খুঁজতে খুঁজতে পেয়ে যাই দিন ইসলামকে। 121টা লাশ আমরা দাফন করেছি। আর সমাজে লাশ আনতো, এগুলি ঘুমরাইতো, লাশগুলো মারতো যে। সেই যে প্রক্রিয়াটি ছিল, সেই প্রক্রিয়ায় কিন্তু কোনো আইন অনুসরণ করা হয়নি।
সেনাবাহিনীর যে আইন আছে সেটি অনুসরণ করা হয়নি, দেশের আইন আছে যেটা সেটিও কোনো অনুসরণ করা হয়নি। এই জন্য বিস্তারিত কোনো অনুসন্ধান করা হয়নি, তদন্ত করা হয়নি। সামারি কোর্ট মার্শালের যে কম্পোজিশন অফ কোর্ট হয় সেটাকে কিছুটা কাটছাট করা হয়েছিল, আর ওই সময়ের তাগিদে এটা করা হয়েছিল। এটা ভেতরে সিপাহী রিপ্রেজেন্টেটিভ ছিল, এনসিওদের রিপ্রেজেন্টেটিভ ছিল, জুনিয়র কমিশন অফিসারদের রিপ্রেজেন্টেটিভ ছিল। ঢাকা, কুমিল্লা এবং বগুড়ার জেলে ফাঁসির মঞ্চে যে অবিচার করা হয়েছে তার ক্রন্দন এখনো ফুরিয়ে যায়নি। সেই ক্রন্দন এখনো বহন করে চলেছেন নিহত ব্যক্তিদের স্বজনরা, আর একই ক্রন্দন বয়ে বেড়াচ্ছেন অকারণে সাজাপ্রাপ্ত সৈনিকেরা। আমি আজকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যা একজন সন্তান, যে সন্তান জানে না তার বাবার মৃত্যু দিবস কবে, তার বাবাকে কোথায় কবর দেওয়া হয়েছে জানে না। সবাই আমার মাকে কুলঙ্কার বলতো, সে তার স্বামীকে হারিয়েছে, সে একজন অলক্ষা মহিলা, এভাবে তাকে অপমান দেওয়া হয়েছে। তাকে আমার শ্বশুর আমার দাদা বাড়িতে রাখা হয়নি, তাকে বের করে দিয়েছে। নানা বাড়িতে গিয়েছিল, সেখান থেকেও আমার মামারা বের করে দিয়েছে। একই কথা বলতো যে সে আমার বোন না, সে অলক্ষা, এই বলে বের করে দিয়েছে। এইভাবে আমাদের জীবন আমরা বড় হয়েছি। আসলে আমাদের কি অপরাধ? খুনি যে আমাদেরকে এত বড় কঠিন শাস্তি কেন দিলেন? আমার মা উনি মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর 10 বছর প্রতি রাত্রে কান্না করতো সন্তানের জন্য, প্রতি রাত্রে। কারণ যেহেতু লাশ পায় না, একজন মুসলমান হিসেবে তাকে আমরা জানাজা দিয়ে দাফন করতে পারলাম না। এই যে অন্যায় ভাবে যে সমস্ত লোকগুলিকে মারা হয়েছে, আমার জেলখানার ভিতরে আমার পাশে শুয়ে রয়েছে, রাত্রে 12টার সময় ডাইকে নিয়ে গেছে, আর আসে নাই ফিরে। অন্যায়কারীদের মুখোশ খুলে দেওয়া হোক, এটা মানুষ জানুক। এটা গণতান্ত্রিক দেশ, 75 থেকে 79 পর্যন্ত সব অবৈধ ঘোষণা করা হয়েছে। তো কেন আমাদের বর্তমানের সরকার এটা নজর দিবেন না? এটা রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যৎ পথটাকে উজ্জ্বল করার জন্য, মসৃণ করার জন্য এই সব কিছু উদ্ঘাটিত হওয়া উচিত, সত্য উদ্ঘাটিত হওয়া উচিত। অন্তত এই স্বজন যারা আছেন, যারা এখনো ধুকে ধুকে ঘুরে ঘুরে তারা জানতে চাইছেন যে তাদের পিতা, কারো স্বামী, কারো ভাই কোথায় হারিয়ে গেল, অন্তত তারা জানুক যে কি ঘটেছে, সেটাও তাদের অধিকার রয়েছে। সুতরাং আমি মনে করি এই ধরনের উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া উচিত বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে। আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন এই রাষ্ট্রে আর কোনোদিন না ঘটে। বাবা, বাবা, আমার বাবা, তুমি আমার ইতিম করে রেখে গেছো। তারা জানেন না তাদের মৃত পিতার লাশ কোথায়, কোন কবরে দাফন করা হয়েছে। জানেন না ঠিক কত তারিখে তাদের পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু আজ তাদের প্রথমবারের মতো সুযোগ হয়েছে, যে স্থানে তাদের পিতাদের ফাঁসি দেয়া হয়েছিল সেই জায়গাটি একটি বারের মতো দেখার। এত বছর পর এটুকুর মধ্যেই হয়তো তারা খুঁজে নিতে চাচ্ছেন পিতার স্মৃতিময় উষ্ণতা, উদার ভালোবাসা। প্রধানমন্ত্রী তো নিজের বাবার কবরের কাছে দাঁড়াই করতে পারে এটা আমার বাবার কবর। আমার ছেলে তো এইটাও বলতে পারে না যেখানে আমার বাবার কবর আছে।